হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নিশাত পারভীন, প্রভাষক বাংলা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আসলে আজকের দিনটি আমাদের ক্লাসরুমে থাকার কথা ছিল। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমাদের যে সিচুয়েশান, যে কোভিডের কারণে আমরা আমাদের ক্লাসরুমে যেতে পারছি না, তাই আমরা অনলাইনে ক্লাসে আছি। তো যাই হোক, আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবো এবং আমরা অবশ্যই ক্লাসে যেতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে একটু কথা বলে যাব, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা ইতিমধ্যে তোমাদের শিক্ষা জীবনের 10টি বছর পার করে এসেছো, তোমরা তোমাদের মাধ্যমিক পর্যায়ে শেষ করেছো। কিন্তু আমরা যদি সারা জীবনে শিক্ষা গ্রহণ করি, আমাদের কিন্তু শিক্ষার থেকেই যায়। আমরা জানি আমাদের যে কথায় আছে, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। এখন আসলে এই যে আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা কেন শিক্ষা গ্রহণ করছি, আমাদের শিক্ষা গ্রহণের যে মূল উদ্দেশ্যটা কি, সেটা আসলে আমাদেরকে একটু জানা প্রয়োজন। এবং যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু কিছু বলতে চাই। তো বলার আগে একটু কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, আমি এখানে একটা স্ক্রিন রেখেছি। সেখানে দেখো, আমি এখানে একটা উক্তি আছে, উক্তি নয় বলতে পারো, এটা সক্রেটিসের জবানবন্দি নামক গ্রন্থটিতে প্লেটো যেটি লিখেছেন সেটাই আমরা একটু এখানে এনেছি। একটু দেখো, তিনি বলেছেন, যেভাবেই হোক না কেন আমি এই ব্যক্তির চাইতে জ্ঞানী বটে। আমি তো সাহস করে বলতে পারি যে আমাদের কেউই অত্যন্ত মূল্যবান কিছু জানি না। আর তিনি তা না জেনেও ভাবছেন যে তিনি তা জানেন, কিন্তু আমি আদতে তেমন জানি না, তেমনি জানি বলে ভাবিও না। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে একটি ক্ষুদ্র বিষয় অন্তত আমি তার চেয়ে অধিক জ্ঞানী। কোনো কিছু না জেনে আমি ভাবি না যে আমি জানি। এটি লিখেছেন কে? সক্রেটিসের জবানবন্দি প্লেটো। অর্থাৎ এই যে প্লেটোর লিখিত একটি বই সক্রেটিসের জবানবন্দি, সেখানে তিনি এই বিষয়টা এইভাবে উপস্থাপন করেছেন। আসলে আমরা যতই জানি না কেন, জানার কোনো শেষ নেই। মানুষ যত বেশি জানে, তার জানার যে অর্থাৎ তার জ্ঞানের যে পরিসীমা, সেটা তার কাছে মনে হয় যেন সে অনেক কম জানে। আসলে বলা হয় যে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আসলে মানুষ যখন অল্প কিছু শিক্ষা গ্রহণ করে, তার কাছে মনে হয় যে সে অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু যারা খুব বেশি জ্ঞানী, যারা অনেক কিছু জানেন, তারা কিন্তু ঠিক এই কাজটা করেন না। তাদের কাছে এটা মনে হয় যেন তারা অনেক কম জেনেছেন। মানে আমরা যতই সাগরে যাব, মনে করো যে আমরা পুকুর দেখেছি, সাগর দেখিনি। যে পুকুর দেখেছে তার কাছে মনে হচ্ছে যে সে বিশাল কিছু দেখে ফেলেছে, কিন্তু আসলে যিনি সমুদ্র দেখেছেন তার কাছে পুকুরকে আর তখন খুব বেশি কিছু বড় মনে হয় না। এটা বললে আসলে তোমরা বুঝতে পারো, আমরা যত জ্ঞানের সমুদ্রে অবগাহন করব, যত নিজেকে জ্ঞানের সমুদ্রে ডুবিয়ে দিতে পারবো, তত আমাদের যে অজানা বিষয়গুলো আছে, আমাদের যে অপরিপক্কতাটা আছে, সেটা বের হয়ে যাবে। আমরা যদি না জেনেও নিজেকে জানি বলে দাবি করি, আসলে আমাদের তেমন কিছু আসলে জানার জায়গাটা অনেক সংকুচিত হয়ে যায়। অতএব আমি যে জানি না, এই কথাটা জানার মধ্যেও কিন্তু আমার অধিক জ্ঞান নিহিত আছে। আর আমি যে জানি না, এটাও যদি আমি না জানি, তাহলে আসলে আমার জায়গাটা একেবারেই নেই বললেই চলে। আমরা আমাদের সমাজে দেখো বেশ কয়েক ধরনের মানুষ দেখতে পাই। এখানে দেখো, আমি একটা কয়েকটা উক্তি এনেছি। উক্তি নয়, এটা আসলে প্রতিষ্ঠিতই। আমি শুধুমাত্র এখানে উপস্থাপন করেছি যে আমরা 3 ধরনের মানুষ দেখতে পাই। ধরো, আমি জানি না এবং আমি জানি না। মানে একজন ব্যক্তি, সে নিজে জানে না এবং সে এই যে জানে না, এই বিষয়টাও সে জানে না। আবার কেউ কেউ আছে যে আমি জানি না এবং আমি জানি। মানে এই যে সে জানে না, এটা সে জানে। যেটা আমরা দেখলাম সক্রেটিসের জবানবন্দিতে প্লেটো লিখেছেন যে আমি জানি না, এটা আমি জানি। অতএব এই যে আমি জানি না, এটার মধ্যে কিন্তু, অতএব এই জানাটার মধ্যে কিন্তু আমি তার চেয়ে অধিক জ্ঞানী বটে। অতএব আমরা যদি এই পর্যায়ে থাকি, তাহলে বুঝে নিতে হবে যে আমরা
আমাদের যে ঘাটতিটুকু সেটুকু আমরা বুঝতে শিখেছি। আরেক ধরনের মানুষ আছে, আমি জানি না, আমি জানতে চাই, এবং তার সাথে এটাও যুক্ত হবে, আমি জানি না, আমি জানি এবং আমি জানতে চাই। অর্থাৎ আমি যা জানি না সেটা আমি জানি এবং আমি জানতে চাই, আমার জানার ক্ষুধাটুকু আছে। অতএব আমরা যদি নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে আমি আমার অজ্ঞতাটা আবিষ্কার করতে পারি এবং আমি যে সেটা আবিষ্কার করার পর এবং আমার অজ্ঞতার যে জায়গাটা, সেই জায়গাটা আমি কী করতে চাই, পূরণ করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের যে জ্ঞানের পরিধি সেটাকে আরও অনেক বেশি বাড়াতে পারবো। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় বলেছিলেন যে জ্ঞানের দীনতা পূরণ করিয়া লই আমি ভিক্ষা লব্ধ ধরে। মানে তিনি যে তার এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বলেন, তাকে আমরা বলতে শুনি যে তিনি বললেন যে আমার জ্ঞানের দীনতা আছে, অর্থাৎ তার জ্ঞানের দীনতা মানে এখানে যে তার অভাব, তার অপ্রাপ্তিকে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তিনি বলছেন যে আমি সেটা ভিক্ষা লব্ধ ধনে পূরণ করিনি। অর্থাৎ তিনি পৃথিবীর বিশ্ব ভ্রমণ কাহিনী থেকে শুরু করে মানে অন্যান্য নামি দামি লেখকদের বই পড়ে, এমনকি তার সমতুল্য অন্যান্য লেখকদের বই পড়েও তিনি সেখান থেকে জ্ঞান আহরণ করছেন। অতএব আমাদের জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই, আমরা যত বেশি পারি নিজেকে সমৃদ্ধ করব জানার মধ্য দিয়ে। অতএব আমরা কখনো মনে করব না যে আমার জানা শেষ হয়ে গেছে। এখন এই যে আমরা কিভাবে আমাদের জানাটাকে কতটুকু সমৃদ্ধ করা দরকার এটা আমরা একটু জানলাম। আমাদের যে ক্ষুধা কিভাবে নিজেকে ভিতরে আবিষ্কার করতে হবে সেটা না হয় আমরা জানলাম। এখন আমরা এই যে কলেজে এসেছি, আমরা শিক্ষা গ্রহণ করতে এসেছি, তাহলে কেন শিক্ষা গ্রহণ করব, শিক্ষা আসলে কি সেটা একটু আমরা জানবো। দেখো, শিক্ষা শব্দটি এসেছে শ্বাস ধাতু থেকে এবং এই শ্বাস ধাতুটির অর্থ কি, সেই শ্বাস ধাতুটির অর্থ হচ্ছে শাসন করা বা উপদেশ দেওয়া বা উপদেশ দান করা, সেটাও আমরা বলতে পারি। আর এই যে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন, হ্যাঁ, বা এটাকে কিন্তু আমরা এডুকেশন উচ্চারণ করি, আসলে এটার উচ্চারণটা হচ্ছে এডুকেশন। এটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে, যার অর্থ হচ্ছে বের করে আনা বা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বিকশিত করা। তাহলে যে ভেতরের সম্ভাবনাকে আমরা যদি বিকশিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই নিজের যে ভেতরের যে সুপ্ত প্রতিভাগুলি আছে সেই সুপ্ত প্রতিভাগুলোকে আমাদেরকে জাগ্রত করে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র আমি বই পড়ে পড়ে যে নিজেকে মানে মাথাটাকে ভারী করে ফেলবো, আমি মুখস্থ করব, মুখস্থ করে সেটা আমি পরীক্ষার খাতায় লিখে দেব, তারপরে আমি একটা ভালো নাম্বার পাবো, আমি একটা ভালো রেজাল্ট পাবো, আমি সার্টিফিকেট পাবো, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব, তারপরে আমি কর্মজীবনে গিয়ে আমি টাকা উপার্জন করব। এটা আসলে শিক্ষার মূল একমাত্র লক্ষ্য হতে পারে না। শিক্ষা হচ্ছে তোমার ভেতরে অনেকগুলি সম্ভাবনা আছে, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে, তোমাকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং সেই সম্ভাবনাটা তোমাকে জাগিয়ে তুলতে হবে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অতএব যেহেতু শিক্ষার এই উদ্দেশ্যগুলি আছে আমরা অবশ্যই বলবো। এখানে দেখো আমরা যদি শিক্ষার কথা বলতে চাই, যে শিক্ষা সম্পর্কে প্লেটো বলেছেন যে শিক্ষা হচ্ছে মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কার। কেমন, মানে আমরা মিথ্যাকে অপনোদন করব আর সত্যকে এখানে বিকশিত করব। আর সক্রেটিস বলেছিলেন যে সুস্থ দেহে সুস্থ মনে তোমারকে বিকশিত করা, সেটাই হচ্ছে আসলে শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে শিক্ষা সম্পর্কে যে শিক্ষা শুধুমাত্র জ্ঞান আহরণ বা তথ্য পরিবেশন নয়, মূলত এটার সাথে একটা সামঞ্জস্য বিধান করে একটা সুস্থ সুন্দর যে জীবন উপহার দেওয়া, সেটা হচ্ছে শিক্ষা। তাহলে আমরা যদি এই শিক্ষাটা গ্রহণ করতে আসি, আমরা যদি নিজেদেরকে এভাবেই বিকশিত করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা অবশ্যই এই যে নিজেকে বিকশিত করার জন্য আমরা আমাদের কলেজে আসছি, আমরা অবশ্যই নিজেকে এভাবেই বিকশিত করব। শুধুমাত্র পাঠ্য বই পড়ে নয়, আমি যে পড়াটা পড়ছি সেই পড়াটা অবশ্যই আমি অর্জন করব, আমি এটা অনুধাবন করব, আমি এটাকে ধারণ করব এবং এটাকে আমি বাস্তবে প্রয়োগ করব এবং অবশেষে আমি এই দেশের এবং এই সমাজের এবং বিশেষ করে যে বিশ্বের মানব কল্যাণের সেবার্থে আমরা বেরিয়ে যাব। অবশ্যই আমি বলবো যে তোমরা এই বিষয়টা মনে রেখো যে আমরা শিক্ষার্থরে এসেছি আর সেবার্থরে আমরা এই বিশ্ব পরিক্রমায় বেরিয়ে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা এবার আসতে যাব আমাদের পাঠ্য বইয়ে। ঠিক আছে, আমরা শিক্ষা সম্পর্কে বললাম,
এটা আমাদের অবশ্যই জানা উচিত আমি কেন শিক্ষা গ্রহণ করছি। আমরা যদি বলে থাকি দেখো আমাদের কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তোমরা যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছো তোমরা নিঃসন্দেহে অনেক মেধাবী না হলে তোমাদের ভিক্টোরিয়া কলেজে চান্স পাওয়া কঠিন হয়ে যেত। কিন্তু আমরা আরও উপরের স্তরে যে আমরা যদি বুয়েটের কথা বলি সেখানেও এখান থেকে সারা বাংলাদেশের যে সেরা সেরা কলেজগুলি আছে সেই সেরা কলেজগুলি সেরা স্টুডেন্টগুলি কিন্তু বুয়েট মেডিকেলে ভর্তি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সম্প্রতি গত বছরের একটা ঘটনা দেখেছি যে বুয়েটে খুবই জঘন্যতম বর্বর একটি ঘটনা ঘটে গেছে। অতএব তারা কি মেধাবী ছিল না? তারা মেধাবী ছিল। তাদের ভিতরে যে শিক্ষার যে জ্ঞান থাকার কথা, শিক্ষার যে মূল সার বস্তু থাকার কথা, সেটা আসলে তাদের ভিতরে মানে ছিল না বলেই আমরা ধরে নিতে পারি। কারণ শিক্ষা যদি প্রকৃত শিক্ষা কেউ গ্রহণ করে আসলে কেউ কারো হত্যাকারী হতে পারে না। তো যাই হোক, আমি আসলে তোমাদেরকে মূলত এতগুলি কথা বলার একটাই উদ্দেশ্য যে আমরা আসলে বুঝতে চাই যে আসলে আমরা শিক্ষাটা আসলে কি। এক কথায় যদি আমি বলি, শিক্ষণটা হচ্ছে যে তোমরা যে এই যে 10 বছর পড়াশোনা করে আসলে তোমরা তোমাদের মাধ্যমিক পর্যায়ে শেষ করলে, এখন তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছো। তো সেখানে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদের যে শিক্ষাগুলি আমরা এতদিনই শিখলাম সেখানে আমরা আমাদের যে শিক্ষণটা সেই শিক্ষণটা আসলে স্থায়ী হয়েছে কিনা। হ্যাঁ, অর্থাৎ সোজা কথা হলো যে আমাদের শিক্ষণ স্থায়ী হতে হবে এবং সেই স্থায়ী শিক্ষণটা আমাদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের শিক্ষণটা কি হয়েছে, প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরে যাই। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি আমাদের যে বাংলা দুটি বই আছে, একটা হচ্ছে আমাদের সাহিত্য পাঠ, একটা হচ্ছে সহপাঠ। এবং এই সাহিত্য পাঠে এবং সহপাঠের যে কাভার পেজ সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা নিশ্চয়ই এতদিনে বই কিনে নিয়েছো এবং তোমরা যদি কেউ পুরাতন বই কিনে থাকো তাহলে পুরাতন বইগুলি তোমাদের সহপাঠটা হয়তো চলে যাবে, কিন্তু সাহিত্য পাঠটা তোমাদের কিছু পরিবর্তন আছে। সেই পরিবর্তনটার জন্য তোমাদেরকে আবার নতুন করে বইটি কিনতে হবে। বইয়ের কাভার পেজটা দেখিয়ে দিলাম। আমাদের এখানে যে নতুন বইয়ের যে বিশেষত্ব সেখানে হলো যে আমাদের এই বইগুলোতে মুজিববর্ষের লোগো দেওয়া আছে, তোমরা সেটি দেখে কিনে নেবে। আমি প্রথমে তোমাদের সাথে আমাদের যে সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের সিলেবাস অনুযায়ী বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, বাংলায় 200 নম্বর এবং এই 200 নম্বরের মধ্যে প্রথম পত্র হচ্ছে 100 নম্বর এবং দ্বিতীয় পত্রে হচ্ছে 100 নম্বর। এবং বাংলা প্রথম পত্রে 100 নম্বরে আছে দেখো সৃজনশীল প্রশ্নোত্তর 70 নম্বর এবং নৈর্ব্যক্তিক 30 নম্বর। আমাদের প্রথম পত্রে আছে গদ্য 12টি, পদ্য 12টি, উপন্যাস 1টি আর নাটক 1টি। এই যে 12টি গদ্যের মধ্যে আছে বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আগে ছিল না, আগে এখানে ছিল বিড়াল, একটি প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের, এটা পরিবর্তন হয়েছে। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের আমার পথ। এখানে পরিবর্তন হয়েছে দেখো, বিলাসী আগে ছিল না, রোকেয়া সাখাওয়াত হোসেনের আগে ছিল চাষার দুঃখ, এখন যুক্ত হয়েছে গৃহ, আহ্বান এবং আমার পথ এটা আগেও ছিল। তারপর আছে দেখো আবুল ফজলের মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর, ঘি দা মোফাসার নেকলেস। এখানে পরিবর্তন হয়েছে মানব কল্যাণ আগে ছিল জীবন ও বৃক্ষ, মোতাহির হোসেন চৌধুরীর, এটা পরিবর্তন হয়েছে। আর বাকি মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস এগুলো আগেই ছিল। তারপর দেখো পদ্য হচ্ছে 12টি পদ্যের মধ্যে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপরে আছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী এটা আগে ছিল না, আগে ছিল এখানে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের। বিদ্রোহী আগে ছিল না কাজী নজরুল ইসলামের, আগে ছিল সাম্যবাদী, এখন আছে বিদ্রোহী। প্রতিদান জসিমউদ্দিন এটা আগে ছিল না, সুচেতনা জীবনানন্দ দাশ এটাও আগে ছিল না, আগে ছিল এই পৃথিবীতে এক স্থান আছে। তাহারই পরে মনে সুফিয়া কামাল, এটা আগেও ছিল এখনও আছে। ফরুক আহমদের পদ্মা, তারপরে আছে এটা আগে ছিল না। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, এটা আগেও ছিল এখনও আছে। শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969,
আবু জাফর উবাইদুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। সৈয়দ শামসুল হকের ছবি, আবু হেরা মুস্তফা কামালের, দুঃখিত, সৈয়দ শামসুল হকের হচ্ছে নুরুলদিনের কথা মনে পড়ে যায়, আবু হেরা মুস্তফা কামালের হচ্ছে ছবি। তাহলে এই যে ছবি, এটা আগে ছিল না, পদ্মা আগে ছিল না, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, এগুলো আগেও ছিল। তারপরে আছে দেখো সহপাঠ উপন্যাস। সহপাঠে আছে উপন্যাস হচ্ছে লাল সালু, নাটক হচ্ছে সিরাজ ও দৌলা, এটা আগেও ছিল, এগুলি এখনও আছে। বাংলা দ্বিতীয় পত্রে দেখো ব্যাকরণ হচ্ছে 30 নাম্বার, আর নির্মিত অংশ হচ্ছে 70 নম্বর। ব্যাকরণ 30 নম্বরের মধ্যে আছে দেখো বাংলা উচ্চারণের নিয়ম 5, বাংলা বানানের নিয়ম 5, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী 5, বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস এখান থেকে আসবে 5 নম্বর, বাক্যতত্ত্বে থাকবে 5 নম্বর, এবং বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে থাকবে 5 নম্বর। দেখো বাংলা উচ্চারণের নিয়ম, এখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, হয় কিছু শব্দের উচ্চারণ দেওয়া থাকবে, তোমরা সেই উচ্চারণগুলো লিখতে হবে, অথবা উচ্চারণের নিয়ম, মনে করো অধ্বনি উচ্চারণের নিয়ম, আধুনি উচ্চারণের নিয়ম ইত্যাদি নিয়ম লিখতে হবে, সেখানে 5 নম্বর। বাংলা বানানের নিয়ম, এখান থেকেও তোমাদেরকে মানে বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে, হয় তোমাদেরকে কিছু বানান লিখতে হবে, নতুবা নিয়ম লিখতে হবে। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানে তোমাদেরকে হয় প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, অথবা তোমাদেরকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বা কিছু বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে শব্দশ্রেণীগুলো খুঁজে বের করতে হবে। উপসর্গ, প্রত্যয়, সমাস, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে, হয় প্রত্যয় তোমাদেরকে দেওয়া থাকবে, নতুবা সমাস পরিবর্তন এটা দেওয়া থাকবে, আর অথবা উপসর্গ প্রত্যয় থাকবে, যে কোনো দুইটা থাকবে। বাক্যতত্ত্বে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে বাক্য কাকে বলে, বাক্য কি, বাক্যের গঠন অনুসারে বাক্য, অর্থানুসারে বাক্য, তারপরে বাক্যের বৈশিষ্ট্য ইত্যাদি নানা ধরনের প্রশ্ন আছে বাক্যের উপরে, এখান থেকে এগুলো আসবে। দুটো প্রশ্ন দেওয়া থাকবে, বিকল্প প্রশ্ন থাকবে। আর বাংলা ভাষার আবার এখানে আছে বাক্যতত্ত্বের মধ্যে তোমার আছে বাক্য পরিবর্তন আছে, হয় প্রশ্ন দেওয়া থাকবে, নতুবা বাক্য পরিবর্তন করতে হবে। বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এখান থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে এখানে যে ভুল আছে বাক্যের মধ্যে সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে এই টোটাল হলো তোমাদের 30 নম্বর, এখানে তোমাদেরকে দিতেই হবে। তোমরা কিন্তু কখনো চাইলে যে তোমার উচ্চারণের দুইটা কমন পড়ে গেছে, তুমি দুইটা দিয়ে দিলে, বা বানানের দুইটা কমন পড়ে গেছে, তুমি দুইটা দিয়ে দিয়েছো, তোমার এই যে বাক্যতত্ত্ব থেকে একটা কম দিয়েছো, কিংবা উপসর্গ, প্রত্যয়, সমাস এগুলো কঠিন মনে হলো যে তুমি এই অংশটা পরীক্ষার উত্তর না করে তুমি মনে করো যে তুমি অন্য যে কোনো একটা থেকে দুইটা দিয়ে দিলে, তাহলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকটা যে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা থেকে তোমাদেরকে পরীক্ষায় উত্তর দিতে হবে, নতুবা তোমার ওই উত্তরটা বাতিল হয়ে যাবে। নির্মিত অংশে আছে দেখো 70 নম্বর, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এই দুইটার যে কোনো একটা তোমাকে পরীক্ষা দিতে হবে, সেখান থেকে হচ্ছে 10 নম্বর। দিনলিপি, লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা, এখান থেকে যে কোনো একটা আসবে, অথবা ভাষণ প্রতিবেদন, এটা থেকে যে কোনো একটা আসবে। মানে এখানে আমরা 4টা দেখতে পাচ্ছি, 4টা থেকে হয় এই দুইটা থেকে একটা আসবে, আবার এই দুইটা থেকে একটা আসবে, এর মধ্যে তোমাকে যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ তোমাকে এই 10 নম্বরের জন্য তোমাকে এই 4টি বিষয় পড়তে হবে, দিনলিপি, লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ প্রতিবেদন, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো বৈদ্যুতিন চিঠি, বৈদ্যুতিন চিঠি কোনটা, যেটাকে আমরা বলে থাকি ইমেল, আছে খুদে বার্তা, যেটাকে আমরা বলে থাকি SMS, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে। পত্রলিখন অথবা আবেদনপত্র, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, এবং এটার অল্টারনেট হিসেবে থাকবে এটা, এগুলো। অর্থাৎ তোমাকে এই 10 নম্বরের জন্য এই 4টা বিষয় তোমাকে পড়তে হবে। তারপরে আছে দেখো সারাংশ আছে, সারমর্ম আছে, সারসংক্ষেপ আছে, এই 3টা থেকে যে কোনো একটা আসবে, এবং অথবা ভাব সম্প্রসারণ আসবে, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে পরীক্ষায় দিতে হবে। সংলাপ রচনা অথবা খুদে গল্প, এই দুটো থেকে যে কোনো একটা দিতে হবে। খুদে গল্প কি, খুদে গল্পটা পরে আলোচনা করা যাবে, এটা আমরা ছোট গল্পের সংজ্ঞাটা আজকে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো যে খুদে গল্প লিখতে গিয়ে আমাদেরকে কোন বিষয়টা মাথায় রাখতে হবে। এই দুটো থেকে যে কোনো একটা তোমাকে পরীক্ষায় উত্তর করতে হবে, এখান থেকে হলো 10 নম্বর। প্রবন্ধ রচনা, এটা সম্পর্কে তোমরা ভালোই জানো, তোমরা ইতিমধ্যে যে তোমার শিক্ষা জীবনের যে স্তরগুলো পেরিয়ে এসেছো, সেখানে তোমাদেরকে অবশ্যই রচনা লিখতে হয়েছে, এবং মাধ্যমিক পর্যায়ে তোমরা লিখেছো রচনা, এটা আর বোঝানোর কিছু নেই, সেখান থেকে থাকছে 20 নম্বর। এই হচ্ছে মূলত তোমাদের বাংলা সিলেবাসটুকু, ঠিক আছে? আশা করছি তোমরা এই সিলেবাসটা সম্পর্কে বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাব আমাদের ক্লাসে। আমরা আজকে যে পড়া শুরু করব, আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা ভালোই আলোচনা করেছি, আমি আমার পরিচয় দিয়েছি। আজকে যদি আমাদের সরাসরি ক্লাস হতো, আজকে নিশ্চয়ই আমরা ক্লাসরুমে পড়াতাম না, হয়তো আমরা কিছু দিক নির্দেশমূলক বক্তব্য দিয়ে আজকে তোমাদের সাথে পরিচিতি পর্ব সেরে নিতাম। যেহেতু আজকে আমরা আসলে সরাসরি নেই, আমরা অনলাইনে আছি, তাহলে আজকে আর আমরা সেই পরিচয় পর্বটা সারার কোনো সুযোগ নেই, আমরা একটু পড়ায় চলে যেতে চাই, কেমন?
দেখো আমি তোমাদেরকে এখানে একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখো। সেই ছবিটা তোমরা কিসের ছবি তোমরা কি বুঝতে পারছো? একটু যদি ভাবো, 1 মিনিটের জন্য ভাবতে পারো তোমরা, তাহলে এই ছবিটা তোমরা একটু আন্দাজ করো এটা কি ছবি হতে পারে। আমি বলে দিচ্ছি, এই ছবিটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছবি। তাহলে জোড়াসাঁকোর নামটা যদি আমরা একবার মুখে আনি এবং ঠাকুর যে পদবীটি সেটা মাথায় আসলে কিন্তু আমাদের একটা পরিচিত নাম আমাদের সামনে চলে আসে। সেই নামটি কি বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো এই যে আমরা বাড়ির পেছনের যে অংশটা, এটা হচ্ছে সেই অংশটা, আর আমরা এটা যে দেখলাম এটা হচ্ছে সামনের অংশটুকু। আমরা এখানে একটা ছবি রেখেছি, এই ছবিটি কার ছবি? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাহলে আমরা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি দেখলাম, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি দেখলাম, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি দেখলাম, এবং আমরা আজকে একটি ছোট গল্প পড়ব বলে দিয়েছি, ছোট গল্পের সংজ্ঞা পড়ব। তাহলে এই যে আমরা একটা ইঙ্গিত কি খুঁজে পাচ্ছি যে আমরা আজকে কি পড়তে যাচ্ছি? হ্যাঁ, আমরা আজকে পড়তে যাচ্ছি আমাদের যে বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প, অপরিচিতা। যেহেতু আমি ছোট গল্প শব্দটি ব্যবহার করেছি, আমি তোমাদেরকে ছোট গল্প সম্পর্কে একটু বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে তিনি নিজেই বলেছেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি নিজের যে একটা কবিতার মতো করে তিনি ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, সেটি আমি তোমাদেরকে একটু শোনাতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারে দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এই যে শেষ কথাটির দিকে এটা আমরা একটু দৃষ্টিপাত করব, যে শেষ হয়েও হইল না শেষ। এই যে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজকে জানবো আসলে, দেখো, লেখক পরিচিতি, ছোট গল্প এবং গল্পের কিছু অংশ। তো ছোট গল্পের সংজ্ঞাটি আমি তোমাদেরকে আগে দিয়ে দিলাম, যেহেতু আমরা অপরিচিতা পড়তে যাচ্ছি। তাহলে দেখো, এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো। লেখক পরিচিতি হচ্ছে, আমরা জেনেছি আমাদের এই অপরিচিতা ছোট গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় তোমরা নিঃসন্দেহে জানো। তোমরা তোমাদের 10 বছরের যে পড়াশোনার জীবনে তোমরা কিন্তু সেই 4-5 থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তোমরা পড়েছো। আর তোমরা যখন ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি বছরে রবীন্দ্রনাথের কোনো না কোনো কবিতা তোমরা পড়েছো, লেখক পরিচিতি তোমাদের অবশ্যই জানা। তারপর আমরা আজকে একটু মানে আমরা যে জানি, সেই জানাটাকে আমরা একটু আজকে আবার একটু ঝালাই করে নিতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই, আর দেখতে চাই যে আসলে আমাদের মনে আছে কিনা। আমি প্রথমেই দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নামটি রবীন্দ্র, এই রবীন্দ্র শব্দটি, এই শব্দটির আমরা এখানে দেখো সন্ধি বিচ্ছেদ করেছি, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। এখানে আমরা সন্ধির একটি নিয়ম দেখে নিতে পারি। দেখো যে এখানে রস্বই যোগ রস্বই যোগে কি হচ্ছে? দীর্ঘই হচ্ছে। সন্ধির নিয়ম অনুযায়ী তোমরা যদি শুধুমাত্র রবীন্দ্র শব্দটির কথা মনে রাখো, তাহলে আমরা খুব সহজেই এই যে সন্ধির এই নিয়মটি মনে রাখতে পারবো। রস্বই এবং রস্বই যোগে কি হচ্ছে? দীর্ঘই হচ্ছে। আমরা যাই হোক, আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আরেকটু জেনে নেই। এই যে রবি, রবি শব্দটির অর্থ কি? সূর্য। আমরা একটি সমার্থক শব্দ জেনে নিতে পারি এখান থেকে, কেমন? হ্যাঁ, রবির সমার্থক শব্দ কি? সূর্য। এটা লিখছি না, এটা তোমরা একটু মনে রেখো, কেমন? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 খ্রিস্টাব্দ, কেমন? আর বাংলা হচ্ছে 25 বৈশাখ 1868 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম হচ্ছে সারদা দেবী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ তিনি হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার দাদা, যাকে আমরা পিতামহ বলে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাবা মায়ের চতুর্দশ সন্তান, চতুর্দশ এবং কনিষ্ঠ, ঠিক আছে? তিনি ছিলেন সবচেয়ে ছোট চতুর্দশ সন্তানের মধ্যে, সকল সন্তানের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর 1284 বঙ্গাব্দে ভিখারিণী ছোট গল্পের মাধ্যমে ভিখারিণী গল্পের মাধ্যমে তার প্রথম যে লেখনী, মাত্র 16 বছর বয়স ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মধ্য দিয়ে তার যে আত্মপ্রকাশ ঘটে, তার লেখক জীবনের আত্মপ্রকাশ ঘটে। তিনি পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার 1913 খ্রিস্টাব্দে, এবং সেটা হচ্ছে আমরা বলে থাকি গীতাঞ্জলি কাব্যের জন্য। আসলে গীতাঞ্জলি কাব্য শুধুমাত্র নয়, গীতাঞ্জলি কাব্য এবং
আরও কিছু অন্যান্য কবিতা ছিল তার, সেই কবিতাগুলোর সমন্বয়ে তিনি সং অফারিংস ইংরেজিতে নিজে অনুবাদ করেছিলেন। আর এখানে দেখো আমরা একটু জানবো যে গীতাঞ্জলি শব্দটি, এখান থেকে দেখো আমরা বাংলা বানানের একটা নিয়ম মনে করি। এই যে অঞ্জলি যুক্ত শব্দে সবসময় কি হয়, হ্রস্বইকার হয়। দেখো তাহলে আমরা এখান থেকে একটা বাংলা বানানের নিয়মও মনে রাখতে পারি শুধুমাত্র গীতাঞ্জলি শব্দটি দিয়ে, কেমন? ঠিক একইভাবে দেখো শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এই ধরনের অঞ্জলিযুক্ত যত শব্দ পাবে সব জায়গায় কি হবে, হ্রস্বইকার বসবে, কোথাও কিন্তু দীর্ঘিকার বসবে না। এটা একটু মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, এবং সেটা বাংলা ছিল 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। 1941 7 আগস্ট আর 1348 22 শ্রাবণ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রাথমিকভাবে আমরা এই তথ্যগুলো জানতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসলে জানতে গেলে জানার আসলে শেষ হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যদি বলতে যাই আমাদের শুধু একটা ক্লাস নয়, 2-3টা ক্লাস চলে যাবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তাহলে এত আসলে বলবো না, খুব সংক্ষেপেই বলবো। শুধু রবীন্দ্রনাথের যে পারিবারিক যে পরিচিতি সেটা সম্পর্কে একটু বলতে চাই। এই যে আমরা বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান ছিলেন, অর্থাৎ তার এতগুলো 14 জন ভাই বোনের মধ্যে আমরা মাত্র কয়েকজনের নাম যদি একটু তোমাদের সামনে তুলে ধরে দেখো। তার যে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন একজন কবি এবং দার্শনিক। আর তার যে মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য। প্রথম ভারতীয় মানে আমাদের দেশে যেমন ধরো যে আমরা বিসিএস ক্যাডারের কথা বলি, তখনকার সময় যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল তার প্রথম ভারতীয় সদস্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যে তখন আমাদের যে ভারতবর্ষ স্বাধীন ছিল না, ব্রিটিশরা শাসন করছিল, ব্রিটিশরাই এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে তারা পরিচালনা করত, এবং সেখানে প্রথম ভারতীয় সদস্য হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর যোগদান করেছিলেন। অতএব রবীন্দ্রনাথ ঠাকুরের যে পারিবারিক যে একটা ঐতিহ্য সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তার আরেক ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ, এবং তার বোন স্বর্ণকুমারী দেবী, তিনি ছিলেন একজন ঔপন্যাসিক। এবং আমরা এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুর পদবীটি, এটি কিন্তু হচ্ছে ব্রাহ্মণ পদবী, এবং তারা ছিলেন ব্রাহ্মণ, এবং তাদেরকে বলা হয় পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ কেন বলা হয় এটা নিয়ে যদি বলতে যাই আজকের ক্লাস শেষ হয়ে যাবে, এটা বলবো না। তবে শুধুমাত্র পিরালি ব্রাহ্মণ হওয়ার কারণে তখনকার সময়ের যারা ব্রাহ্মণ ছিল, মানে যে রক্ষণশীল ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে তারা পছন্দ করতো না, তারা রবীন্দ্রনাথ ঠাকুরদের পরিবারের সাথে তারা মেলামেশা করতো না। এবং বর্তমানে আমরা যদি দেখি যে ভারতে যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যে সনাতন ধর্মাবলম্বী, তারা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের নিজেদের সম্পদ বলে মনে করে থাকে, কিন্তু ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় এবং তাদের পরিবারের শুধুমাত্র পিরালি ব্রাহ্মণ হওয়ার কারণে কিন্তু তারা তাদের সাথে কেউ আত্মীয়তা করতো না, তাদের বাড়ির সাথে কিন্তু সেই হিন্দু ব্রাহ্মণরা কিন্তু তাদের সাথে কোনো প্রকার যোগাযোগও রাখতো না। অত্যন্ত কোণঠাসা হয়ে থাকতে হতো এই যে ঠাকুর পরিবারকে, কারণ তারা অত্যন্ত উদার মনা ছিল, এবং তাদের এই উদার মনাটাকে কিন্তু অন্যরা সেভাবে গ্রহণ করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে কিন্তু তোমার নাটক মঞ্চায়ন হতো, এবং তারা অত্যন্ত সংস্কৃতি মনা ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জন্ম থেকে আসলে সেই সংস্কৃতি মনা যে পরিমণ্ডল, যে সাংস্কৃতিক আবহে কিন্তু তিনি আসলে বেড়ে উঠেছেন। তো যাই হোক, এর বেশি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে না বলি, একটু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন যদি একটু দেখি। দেখো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা আসলে তিনি গ্রহণ করেননি, তাকে বারবার স্কুলে দেওয়া হয়েছিল, তিনি গিয়েছিলেন, কিন্তু আসলে সেই শিক্ষা তিনি সম্পন্ন না করে কিন্তু ফিরে এসেছেন। তাহলে তিনি কোথায় কোথায় পড়েছিলেন সেটাই যদি আমরা একটু জানি। দেখো তিনি পড়াশোনা করেছিলেন ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুল, এবং এই স্কুলটা এখনও কলকাতার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল। এবং শুধুমাত্র যে তার বাল্যকালের এই স্কুলগুলি তার শুধু নয়, তিনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। এটা সময়টা 1877 থেকে 1878 এই সময়কাল। আমরা 17 বছর বলেছি। দেখো 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, 1877-78 সাল ওই সময়টায় তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান, এবং মাত্র 1 বছর তিনি সেখানে অবস্থান করে শিক্ষা জীবন সম্পন্ন না করে কিন্তু তিনি ফিরে আসেন। এক কথায় আমরা বলতে পারি যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে বাধা ধরা শিক্ষা জীবন, সেটাকে তিনি আসলে কখনোই মানে গ্রহণ করতে পারেননি। তিনি তার মতো মুক্তমনা একজন মানুষ, তিনি নিজেকে প্রকৃতির মাঝে মেলে দিয়েছেন, তিনি তার আনন্দের মধ্যে দিয়ে বাঁচতে চেয়েছেন, তিনি আসলে এই বাধা ধরা জীবন থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। কিন্তু তারপরও তার গৃহশিক্ষকের কাছে তার পড়াশোনা কিন্তু থেমে থাকেনি, তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছেন, এবং তার ইংরেজির দক্ষতা কতটুকু সেটা তো আমরা তার যে সং অফারিংস যে তার যে নোবেল পুরস্কার পেয়েছিলেন যে বইটির জন্য, সেটার ইংরেজি অনুবাদের মধ্য দিয়ে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শুধুমাত্র যে বাংলা তিনি দক্ষ ছিলেন তা শুধু নয়, তিনি যে ইংরেজিতেও সমানভাবে দক্ষ ছিলেন
সেটা আমরা তার প্রমাণ কিন্তু আমরা সেখানে পেয়ে থাকি। আমরা যদি তার কর্মজীবনের কথা বলি, দেখো তিনি যখন 1878 খ্রিস্টাব্দে তিনি ফিরে আসলেন লন্ডন থেকে ব্যারিস্টারি না পড়াশোনা কমপ্লিট না করে, তার পরবর্তীতে 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নির্দেশে, তার বাবা কিন্তু জমিদার পরিবারের সন্তান ছিলেন, তাদের অনেক বিষয় সম্পত্তি ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন পিতার নির্দেশে। এবং 1890 সালগুলো তোমরা মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তিনি জমিদারি দেখাশোনা করেন 1890 খ্রিস্টাব্দ থেকে। কবে থেকে? 1890 খ্রিস্টাব্দে। এবং এই জমিদারি দেখাশোনার সুবিধার্থে আমাদের যে কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের পিতার জমিদারি ছিল, এবং তিনি সেখানে বেশ কিছুকাল সময় তিনি অবস্থান করেন। তাহলে এই জায়গাগুলির নাম তোমরা একটু মনে রাখবে, শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে। এবং এই যে কুষ্টিয়া শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি যে সময়টা কাটিয়েছিলেন, এই সময়টা ছিল তার সাহিত্যিক জীবনের স্বর্ণযুগ। এবং তিনি যে তার ছোটো গল্পগুলো, এই ছোটো গল্প কিন্তু তিনি বেশিরভাগ লিখেছেন এই সময়টায়। সেখানে জানো যে পদ্মা আছে, সেই পদ্মার পাড়ে তিনি ঘুরে বেরিয়েছেন। তারপরে তিনি সেখানকার যে মানুষগুলো আছে, সে যে একেবারে আমরা যদি বলি যে প্রান্তিক শ্রেণীর যে আমাদের যে প্রান্তিক সমাজের যে মানুষগুলো, একেবারে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষগুলো, সাধারণ মানুষের যে জীবনযাপন, সেটা তিনি সেখানে খুব ভালোভাবে অবলোকন করেছেন। এবং সেখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানকার মানুষ জমিদার বাবু বলে ডাকতেন, এবং তিনি মানুষের খুব কাছে কাছে গিয়েছেন এবং মানুষের জীবনকে খুব কাছে থেকে দেখে, মানুষের বাস্তব জীবনের কাছাকাছি নিজেকে নিতে পেরে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেকে সমৃদ্ধ করেছেন। এবং সেইভাবেই কিন্তু তিনি তার ছোট গল্পগুলোকে অত্যন্ত বাস্তব ভিত্তিক কাহিনী রূপায়ণ তিনি দিতে পেরেছেন। তারপরে দেখো যে তার কর্মজীবনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, তিনি যদিও নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, তিনি বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন। এটা এখনও কলকাতা আর যে ভারতের পশ্চিমবঙ্গে, সেখানে এই বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয়টি আছে এবং এটার প্রতিষ্ঠাতা তিনি। এবং আমাদের বাংলাদেশের অনেকেই কিন্তু বাংলা বিষয়ে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য বিশ্বভারতীতে যান এবং সেখান থেকে ডিগ্রি লাভ করেন। দেখো আমরা এখানে একটা কথা বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের যে শিলাইদহ এবং সিরাজগঞ্জের মানুষের কাছাকাছি এসেছেন ছোটো গল্পগুলো, এবং ছোটো গল্পগুলো রচনার জন্য যে তিনি শুধু বাস্তব জীবনে মানুষের জীবনকে অবলোকন করেছেন তা কিন্তু নয়, তার ব্যক্তি জীবনে কিন্তু এখানে বিরাট একটা ভূমিকা রাখছে। কারণ আমরা বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের তিন কন্যাকে তিনি কিন্তু আসলে বিবাহ দেওয়া, কারণ তখনকার যে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবাররা তাদের সাথে কিন্তু আত্মীয়তা করতো না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মানে যে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির সাথে তার আত্মীয়তা করাটা অনেক কঠিন ছিল। আসলে সনাতন ধর্মাবলম্বীর অনেক নিয়মকানুন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় কন্যা মাধুরীলতা, সে মাধুরীলতাকে বিয়ে দেওয়া হয়েছিল বিহারীলাল চক্রবর্তী, তোমরা জানবে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী, তার ছেলের সাথে। এবং এই যে বিয়ের পণ হিসেবে তখনই 20,000 টাকা পণ চাওয়া হয়েছিল। এই পণ দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে আসলে সম্ভব ছিল না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যদিও পিতার জমিদারি দেখাশোনা করতেন, কিন্তু তিনি কিন্তু এটার জন্য মাইনে পেতেন। তিনি কিন্তু নিজে মানে জমিদারির সমস্ত যে মালিকানাগুলি সেটা কিন্তু তার ছিল না, তিনি তার পিতার কাছ থেকে মাইনে পেতেন। এবং এই মাইনে দিয়ে তার পক্ষে যে এত টাকা পণ দেওয়া, এটা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তারপর এটা 10,000 টাকা হয়। অনেক কষ্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে সেই টাকা দিতে হয়েছিল পরবর্তীতে। তো যাই হোক, এই পণ দেওয়ার পরও রবীন্দ্রনাথের মেয়ে কিন্তু তার শ্বশুরবাড়িতে ভালো ছিল না, শারীরিক মানসিক ওই ধরনের নির্যাতনের শিকার তাকে হতে হয়েছিল। এবং একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার কন্যাকে তার নিজের কাছে নিয়ে আসেন। একটা সময় একদিন তার জামাতা অর্থাৎ মাধুরীলতার স্বামী সে আসলো এবং রবীন্দ্রনাথের চোখের সামনে দিয়ে তার মেয়েকে টেনে হিঁচড়ে জোরপূর্বক নিয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কন্যার পিতা হওয়ার কারণে কোনো প্রকার উচ্চবাচ্য করতে পারেননি, বাধা দিতে পারেননি। এবং তার কিছুদিন পরে মাধুরীলতার মৃত্যুবরণ করে। এবং যেদিন মাধুরীলতা মৃত্যুবরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাত ঘুমোতে পারেননি। তিনি সারা রাত একটা কাগজে লিখেছিলেন, যে একটা পুরো একটা কাগজ বাঁধাই করা খাতা, তিনি সারা খাতায় শুধু লিখেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে অসহায় হচ্ছে কন্যার পিতা। তাহলে এই যে কন্যার পিতার অসহায়ত্ব, এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবন দিয়ে অনুধাবন করেছেন। এবং এই যে যৌতুক প্রথার যে বিষয়টা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনী পাই, এটা কিন্তু আসলে তার বাস্তব জীবনে তিনি খুব অত্যন্ত কঠিনভাবে তিনি সেটা উপলব্ধি করেছেন। এবং সেদিনই রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাত শেষে তিনি তার হৈমন্তী নামক কালজয়ী যে ছোট গল্পটি সেটি তিনি লিখেছিলেন।
আমরা যে গল্পটি পড়বো সেটি কিন্তু হৈমন্তী নয়, অপরিচিতা। হৈমন্তীতে আমরা হৈমন্তীর একটি করুণ পরিণতি দেখতে পেয়েছি, কিন্তু অপরিচিতাতে আমরা অপরিচিতাকে গল্পের যে নায়িকা তাকে আমরা দেখবো যে সে একেবারে খুবই প্রতিবাদী হয়ে উঠেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের বিরুদ্ধে যেতে পারেননি ঠিকই, কিন্তু তার ভিতরের যে দুঃখ, যে কষ্ট, তিনি সমাজকে যে পরিবর্তনের যে একটা মানুষ তার ভিতরে ছিল, এই সমাজের পরিবর্তন হোক এটা যে তার একান্ত কাম্য ছিল, এটা আসলে আমরা এই গল্পের মধ্য দিয়ে সেই বিষয়টি বুঝতে পারবো। যাই হোক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য কর্মগুলি সেগুলো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে একটু এখানে নিয়ে এসেছি, তোমরা যাতে একটু সহজে মনে রাখতে পারো সেই জন্য আমি একটু অন্যভাবে তোমাদেরকে একটু ওটা মনে রাখার চেষ্টা করেছি। দেখো, যোগাযোগ উপন্যাসে গোরার চোখে বালি পড়লে শেষের কবিতা হাতে নিয়ে ঘরে বাইরে চতুর্দিকে রং ছড়াতে লাগলো। এটা হলো যে জাস্ট একটি মানে তোমাদের মনে রাখার জন্য একটা ছন্দের মতো করে, একটা গল্পের মতো করে এখানে উঠালাম যে যোগাযোগ উপন্যাসে কি হয়েছে, গোরার চোখে বালি পড়েছে, বালি পড়ার পর সে কী করেছে, শেষের কবিতা হাতে নিয়ে ঘরে বাইরে চতুর্দিকে দৌড়াতে লাগলো। তার হাতে রং ছিল, সে রং ছড়াতে লাগলো, কারণ সে চোখে দেখতে পাচ্ছিল না। আমরা এরকম করে বিষয়টাকে যদি তুলে ধরি, এখানে দেখো আমাদের যে উপন্যাসগুলি কোনগুলি আমরা বুঝতে চাচ্ছি, যে উপন্যাস শব্দটির মধ্যে দিয়ে আমরা বুঝতে চাচ্ছি এখানে যা আছে সবগুলি হচ্ছে আমাদের উপন্যাস। এবং এই যে দেখো লাল কালিতে লেখা যেগুলি সেগুলি হচ্ছে আমাদের উপন্যাস। উপন্যাসগুলির নাম হচ্ছে দেখো যোগাযোগ, গোরা, চোখের বালি, শেষের কবিতা, ঘরে বাইরে, আর এই যে চতুর্দিকে রং দিয়ে আমরা বুঝাতে চেয়েছি চতুরঙ্গ। এই উপন্যাসের নাম হচ্ছে কি, চতুরঙ্গ। তারপর দেখো যে সাহিত্যকর্ম, এর মধ্যে আছে আমাদের নাটক। তোমাদের যে মেইন বই যে কবি পরিচিতি আছে, লেখক পরিচিতিতে, সেখানে দেখো নাটক কী কী আছে দেখো। এখানে আমরা এটাকে মনে রাখতে পারি, রাজা রক্তকরবী নাটকে ফুলের গন্ধে মুগ্ধ হয়ে অচল ডাগর মুক্ত করলেন। মানে রক্তকরবী নাটকে রাজা ফুলের গন্ধে মুগ্ধ হয়েছেন, আমরা নাটকে সেটা দেখতে পেয়েছি, এবং খুব মুগ্ধ হয়ে তিনি অচল ডাগর কী করেছেন, মুক্ত করে দিয়েছেন। তাহলে এখানে মূলত আমরা মনে রাখার চেষ্টা করছি আমাদের নাটকগুলির নাম। তার নাটক হচ্ছে রাজা, রক্তকরবী, অচল আয়তন। তাহলে এটাকে আমরা একটু পুরো নামটা দেখি, অচল লায়তন। অচল দিয়ে আমরা বুঝবো কি, অচল লায়তন। তারপরে হচ্ছে ডাকঘর, এরপর হচ্ছে মুক্ত দিয়ে হচ্ছে মুক্ত ধারা। এগুলো হচ্ছে মূলত তার নাটক। ঠিক আছে, তো আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো যে নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা তার পুরস্কারের সম্মাননাগুলোকে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, এটা আমরা উল্লেখ করেছিলাম, এবং সেটা পেয়েছিলেন তার সং অফ রেঞ্জ যে ইংরেজি কাব্যগ্রন্থটি সেটি, এবং সেটা গীতাঞ্জলি কাব্যের যে কবিতাগুলি সেগুলি ছাড়াও তার অন্যান্য কাব্যের কিছু কবিতা তিনি বাছাই করে সেগুলোকে ইংরেজি অনুবাদ করেছিলেন, এবং সেটার জন্য তিনি পুরস্কারের সম্মাননা পেয়েছিলেন। তাহলে আমরা শুধুমাত্র গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এটা বলাটা আসলে যথাযথ নয়। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সং অফারিংসের জন্য। তিনি ডিলিট ডিগ্রি পেয়েছেন, ডিলিট ডিগ্রি দিয়েছে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় 1913 খ্রিস্টাব্দে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে 1936 খ্রিস্টাব্দে, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিয়েছে 1940 খ্রিস্টাব্দে। এবং এই যে ডিলিট ডিগ্রিটা মানে কি, এটা হচ্ছে ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ তাকে কি করেছে, যে লিটারেচারের ডক্টর বলে তাকে উপাধি দেওয়া হয়েছে। তাহলে এই হলো তার মূলত পুরস্কার এবং সম্মাননাগুলি। ঠিক আছে, তারপরে দেখো আমরা এবার যে আমাদের ছোট গল্পটা সেখানে যাব। আমরা আরেকটা কথা বলেছিলাম যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ছোট গল্প আছে, সেই ছোট গল্পটা আমরা আজকে কেন সংজ্ঞাটা দিলাম এটা একটু বলে নিই। আমরা বলেছিলাম যে ছোট গল্পের সংজ্ঞাটা আমরা শেষ পর্যায়ে পেয়েছিলাম যে শেষ হইল না শেষ। আসলে ছোট গল্পের বিষয়টা এমন হবে যে চরিত্রগুলো সেটা হবে বাস্তবভিত্তিক, এবং মানে কাহিনীটা এমন হবে যে একজন পাঠক সেই গল্পের মধ্যে ডুবে যাবে, মানে গল্পটা তাকে একেবারে আবিষ্ট করে দেবে। গল্পের মধ্যে তার যে কাহিনী, সে একটা কাহিনীর বিষয়বস্তু সেখানে উপস্থিত থাকতে হবে, এবং গল্পটা এমন যে মানে তুমি লেখার পর মনে হলো যে গল্পটার পরে কি হলো, মানে কি হলো, এটার যেন আরও কিছু জানার যে আগ্রহ, একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে বিরাজ করছে, যে মানে এমন একটা মানে যে অতৃপ্তি রেখে যেন ছোটো গল্প শেষ হয়ে যায়। এটা হলো যে ছোটো গল্প শেষ হইল না শেষ, এই কথার মধ্যে দিয়ে আমরা আসলে ছোটো গল্পের প্রকৃত সংজ্ঞাটি খুঁজে পাই। তাই যাই হোক, ছোটো গল্প সম্পর্কে খুব বেশি তোমাদেরকে এখন আর বলবো না। আমরা যখন ক্ষুদে গল্প যদি পড়ি, যে ক্লাস নেবে সে অবশ্যই তোমাদেরকে সেই গল্পের যে বৈশিষ্ট্য সেটি বলে দেবে। আমরা এখন আজকে আমাদের যে অপরিচিত ছোটো গল্পটি আমরা পড়ব, সেটির যে প্রথম থেকে আমরা একটু নিয়ে এসেছি, এটি একটু পড়বো আমরা আজকে। কেমন, অল্প অংশটুকু আমরা আজকে পড়বো। দেখো, বলেছে যে আমরা দেখছি যে গল্প কথক নিজে বলছে যে আজ আমার বয়স, এই আমার বয়স এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই যে গল্পটি উত্তম পুরুষে লেখা। ঠিক আছে, যে লেখকের নিজের জবানিতে লেখা, তার মানে হচ্ছে গল্পটি কিসে লেখা, গল্পটি উত্তম পুরুষে লেখা। আজ আমার বয়স 27 মাত্র। ঠিক আছে, বয়স কত, 27, এটি জেনে রাখবে, এটা তোমাদের জ্ঞানমূলক আসতে পারে। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসেবে বড়, তবু এর একটি বিশেষ
মূল্য আছে। এই যে বললো না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। তাহলে এটা দিয়ে কী বোঝাচ্ছে বলো তো? এখানে লেখক তার আত্মসমালোচনা করছেন। লেখক বলতে আমরা বলতে পারি যে এখানে যে গল্প কথক, যিনি গল্পের আমরা বলতে পারি যে গল্পের নায়ক, সে মূলত নিজেকে এই সমালোচনাটি করেছে যে আমার এই যে জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে তার এই জীবনটা নিতান্তই তুচ্ছ, এবং এই জীবনে তিনি মানে তেমন বেশি কিছু যে করতে পারেননি, তার এই আত্মসমালোচনাটুকু তিনি এখানে উনেছেন। অর্থাৎ তার যে তুচ্ছ জীবনের যে অভিব্যক্তি তিনি এখানে ব্যক্ত করেছেন, এবং এর মধ্য দিয়ে তার আত্মসমালোচনা প্রকাশ পেয়েছে। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। তাই বিষয়ে বলতে চাইলো যে তারপরে এটার একটি কী আছে? বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সে পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। দেখো, বসিয়াছিল, এখানে আমরা দেখলাম যে একটা কি করা হয়েছে? অতীত কালের একটি শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এই যে বসিয়া ছিল শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে গল্পের আরও অনেকটা অংশ আগে ছিল, সে অংশটা হয়তো আমরা পরে জানতে পারবো। আর আগের অংশটুকু লেখক এখানে স্মৃতিচারণ করছেন। তিনি যে বলছেন যে তার এই জীবনটা আসলে খুব বেশি দৈর্ঘ্য হিসেবে বা গুণের হিসেবে বর্ণাতেন, যে আসলে জীবনে খুব বড় কিছু করতে পারেনি, এটা তিনি এখানে বলতে চেয়েছেন। তার মাত্র বয়স 27, সেই হিসেবে তার বয়সটা খুব বেশি বড় নয়। এবং তারপরে বললো যে এই জীবনটার একটা বিশেষ মূল্য আছে, কারণ এটা হচ্ছে সেই ফুলের মতো যার উপরে একটি ভ্রমর আসিয়া বসিয়েছিল। মনে করে যে একটি ফুলের উপরে ভ্রমর বসে সে কি করে? মধু আহরণ করে, এবং তারপর কিন্তু ভ্রমরটি চলে যায়, কিন্তু ফুলের কাছে কিন্তু সবসময় বসে থাকে না। এবং সে পদক্ষেপের ইতিহাস তাহার মাঝখানে ফলের গুটির মতো ধরিয়া উঠিয়াছে। কোন ইতিহাস? ওই যে ভ্রমর আসিয়া বসিয়াছিল ফুলের উপরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লেখকের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল, বা আমরা যদি বলি যে গল্প কথক, তার মনে এমন একটি জীবনে এমন একটি ঘটনা ঘটিয়াছিল, এবং সেটা খুবই সামান্য সময়ের জন্য ঘটিয়াছিল, এবং সেটা তার জীবনে মানে একটা ইতিহাসের মতো আছে, এবং সেটা তার জন্য স্মরণযোগ্য। এবং তিনি সেটাকে বলেছেন যে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছিল। তাহলে গুটি কি বলতো? এই যে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছিল, দেখো গুটি বলা হয়ে থাকে এখানে আমরা যদি বলি যেটা দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন? একটা অসম্পূর্ণ সারবার্তা, মানে অসম্পূর্ণতা বোঝাতে চেয়েছেন। ফলের মতো গুটি কেন বলা হয়েছে? দেখো, গুটি বলা হয় মনে করে যে একটা আম গাছে যদি আম ধরে, পরিপূর্ণ আম হওয়ার আগে কিন্তু এটাকে মুকুল হয়, মুকুলের পরে একটা ছোট একটা আম হয়, পরবর্তীতে এটা আমরা বড় হয়ে ওঠে। মানে যে ছোট অংশটা, মানে একটা ফল পরিপূর্ণ হওয়ার আগের যে প্রাথমিক অবস্থাটা, এটা হচ্ছে গুটি। এখন হচ্ছে যে লেখকের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল, এটা সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু তার পরিসমাপ্তি হয়েছে, এবং লেখক সেই জন্য তার নিজের জীবনকে ফলের গুটির সাথে তুলনা করেছেন। যে এটা মানে আমরা যে ধরো ফল সম্পূর্ণ ফলে পরিণত হওয়ার আগে যদি গুটি যদি ফল হয়, অর্থাৎ তখনই যদি সেটা ঝরে যায়, তাহলে এটা কখনো সম্পূর্ণ হওয়ার আর কোনো সুযোগ থাকে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কথাটির মধ্যে দিয়ে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেছেন, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। কেমন মানে কি বললো? যে তার এই যে ইতিহাসটুকু আকারে ছোট, এবং আকারে ছোট হলেও তার এই যে ঘটনাটা যে একেবারে ছোট নয়, তার জীবনের জন্য অনেক বড় একটা বিষয়, তিনি এটাকে ছোট করে লিখলো, এটা যে খুব বেশি সামান্য নয়। এটাই লেখক আসলে বুঝাতে চেয়েছেন যে ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোটো বলে এটাকে ছোট নয়, এই ছোটোর ভিতরে কোনো বৃহত্তর কোনো অর্থ লুকিয়ে আছে, জীবনের কোনো বৃহত্তর তাৎপর্য এখানে লুকিয়ে আছে। এটা যারা বুঝতে পারবেন, শুধুমাত্র তারাই এটা রস বুঝবেন, অন্যদের পক্ষে এর রস বোঝা সম্ভব নয়। তারপরে দেখো, লেখক বললেন যে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি মানে কি? শেষ করিয়াছি, সমাপ্ত করেছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রোহ করিবার সুযোগ পাইয়াছিলেন। তাহলে তার কি নিয়ে? সুন্দর চেহারা নিয়ে তাকে কি করেছে? কে বিদ্রোহ করেছে? পণ্ডিত মশাই। এটা খুবই পরিচিত একটি প্রশ্ন, এটা তোমাদের অনুধাবনে আসবে, এটা তোমাদের জ্ঞানমূলকে আসবে যে কে বিদ্রোহ করেছিল? পণ্ডিত মশাই বিদ্রোহ করেছিল। এবং শিমুল ফুল ও মাকাল ফল সাথে কেন তুলনা করা হয়েছে, এটাও কিন্তু তোমাদের অনুধাবনে এসে থাকে। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। দেখো, শিমুল ফুল মানে কি বলো তো? আমরা যে তুলা গাছে ফুল ধরে, সেটা হচ্ছে শিমুল ফুল। এই শিমুল ফুলে কোনো গন্ধ নেই, এবং এটা দিয়ে কেউ কিন্তু মালা গাঁথে না, এটা নিয়ে কেউ কিন্তু কোনো স্তুতি বাক্য রচনা করে না। যেমন মনে করো যে আমরা শিউলি ফুলের নিয়ে আমরা কি করি? আমরা গান শুনতে পাই, শিউলি ফুলের মালা গেঁথে আমরা একে অপরকে উপহার দিই, বকুল ফুলের মালা আমরা উপহার দিই। হ্যাঁ, কিন্তু শিমুল ফুল সেই তুলনায় কিন্তু গন্ধ নেই, তেমন কোনো মানে ইয়ে নেই। কিন্তু শিমুল
শিমুল ফুল শুধুমাত্র যখন গাছে দেখা যায় তখনই তার সৌন্দর্য যে দৃশ্যমান হয়। পরবর্তীতে শিমুল ফুলকে আর কেউ এতটা কি করে না, মূল্যায়ন করে না, অতটা ভালোবেসে কাছে কিন্তু শিমুল ফুলকে কেউ রাখে না। মানুষ গোলাপ দিয়ে ঘর সাজায়, মানুষ অন্যান্য ফুল দিয়ে ঘর সাজায়, হাসনায়নার গন্ধ নেয়, শিমুল ফুলের গন্ধ নিতে কিন্তু কেউ যায় না। অর্থাৎ শিমুল ফুল দেখতে সৌন্দর্য হলো, সুন্দর হলো, এটার যে তেমন কোনো মানে ব্যবহারিক দিক দিয়ে এটি মূলত এখানে ফুটে তুলেছেন। দেখো এরপর হলো যে মাকাল ফল। তাহলে মাকাল ফল আসলে কি? দেখো মাকাল ফল হচ্ছে এমন এক ধরনের ফল যেটা দেখতে খুব সুন্দর, অথচ এটার ভিতরে দুর্গন্ধ এবং শ্বাসযুক্ত, খাবার অনুপযোগী একটি ফল। এবং এটা মানে এক কথায় এটাকে বলা যায় গুণহীন। কেমন? এটার কোনো গুণ নেই। মাকাল ফল হচ্ছে একটি গুণহীন, এখানে মূলত সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে যে গল্প কথক বা লেখক তিনি তার সুন্দর চেহারা হলো তার যে গুণের অভাবে কোনো এক সময় ছোটোবেলায় কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল এবং মাকাল ফুলের সাথে তুলনা করে বিদ্রোহ করার সুযোগ পেয়েছিলেন। এবং এত বছর পরে বড় এই যে 27 বছর বয়সে এসেও তিনি তার সকল পরীক্ষা চুকিয়েছেন, তার শিক্ষা জীবন সমাপ্ত করার পরেও আজ তার সে পণ্ডিত মশাইয়ের কথাটি মনে হলো, কারণ আজকে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে পণ্ডিত মশাই তাকে যথার্থই বিদ্রোহ করেছিলেন। আসলে তার ভিতরে যে গুণের অভাব আছে এটা তিনি টের পাচ্ছেন, তিনি অনুধাবন করতে পাচ্ছেন। তিনি বললেন যে ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, মানে তখন যখন তাকে এটার সাথে তুলনা করা হতো তিনি তখন কী পেতেন? লজ্জা পেতেন। কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে জন্মান্তর মানে কি? এক জন্মের পর আরেক জন্ম। অর্থাৎ সনাতন ধর্মে কিন্তু তারা পরজন্মে বিশ্বাস করে যে এই জন্মের পরে তাদের আরেকবার জন্ম হবে, এটাকে বলা হয়েছে জন্মান্তর। তবে আমার মুখে স্বরূপ মানে কি? এই যে সৌন্দর্য সেটা, এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। তিনি চাইলেন যে এই যে পণ্ডিত মশাই ছোটোবেলায় তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করলো, এবং তিনি এখন কি হয়েছেন? বড় হয়েছেন। বড় হওয়ার পরও তার এই যে অনুধাবন তার নিজের কার্যকলাপে তার মনে হলো যেন ঠিক যেন পরজন্মে যেন পণ্ডিত মশাই তাকে আবার এমনই করে বিদ্রোহ করেন। তিনি বলেন যে আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মৃত্যুতে যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ একসময় গরিব থাকার কারণে অর্থ উপার্জনের প্রতি তার খুবই একটা মানে আগ্রহ ছিল, এবং তিনি অর্থ উপার্জনের পিছনে তিনি তার পুরো জীবনটাই ব্যয় করে দিয়েছেন, এবং সেটা ভোগ করার সময় কিন্তু তিনি আসলে পান নাই। মানে তার সে অবসরটুকুই ছিল না, তিনি নিজেকে এতটা কর্মব্যস্ত রেখেছেন, এবং মৃত্যুর পরে তিনি অবসর হলেন, তখন আর তার সেটা ভোগ করার কোনো সুযোগই ছিল না। আমার পিতা এটা বলেছি, শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, কারণ সে যেহেতু অত্যন্ত আদরের পরিবারের, তাই তিনি ধারণা করছেন যে বোধ করি, কারণ এখন তাকে সবাই যতটা তার পরিবারের সদস্যরা তাকে আগলে রাখে, অতএব তিনি ধারণা করছেন শিশুকালেও তিনি কী করছেন? কোলে কোলে মানুষ হয়েছেন। সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হলো না। দেখো একটা শিশুকে যদি পরিপক্ক করতে হয় এবং তাকে স্বাধীন চেতা করতে হয়, তার নিজেকে মানে স্বাবলম্বী করে তুলতে হয়, তাকে হাঁটতে দিতে হবে, তাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে, তার যে চলাফেরায় একটা নিজস্বতা থাকতে হবে। এবং যদি কোনো শিশুকে একেবারে আগলে রাখা হয়, তার নিজের জীবনে চলতে দেওয়া না হয়, তাহলে সে কিন্তু এই যে পরিপক্কতার এটা কোনোদিনই অর্জন করবে না। এবং এই যে গল্পকথক সে তার নিজের যে বর্তমান অবস্থায় তার যে তিনি অনুধাবন করলেন, তিনি বুঝতে পারলেন যে তার জীবনে যে পরিপক্কতা এটা এখনও আসেনি, এবং তার যে গুণহীন, তিনি নিজেকে যে পণ্ডিত মশাইয়ের মাকাল ফলের সাথে তুলনা করাটাকে তিনি এখন বুঝতে পারলেন যে তিনি যথার্থই এটা করেছিলেন। এই যে বুঝতে পারার কারণে তিনি বুঝতে পারলেন যে তার পরিপক্কতা এখনও আসেনি, এবং তিনি বলেন যে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননীর ছোট ভাইটি। দেখো অন্নপূর্ণাকে, অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, এবং তার সন্তান হচ্ছেন কে? গজানন। গজানন কে বলো তো? গজানন হচ্ছে গণেশ। গজানন হচ্ছে কি? গজানন হচ্ছে গণেশ। তাহলে এই যে দেখো এই যে ছোট ভাইকে, ছোট ভাই হচ্ছে গজাননের, অর্থাৎ গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। ঠিক আছে? তাহলে কার্তিককে সবসময় কী করা হতো? আদরে রাখা হতো, সবসময় আগলে রাখা হতো, যে অন্নপূর্ণার কোলে কার্তিক থাকতো। তাহলে এখন যে গল্পকথক তার মনে হলো যে তার অবস্থা ঠিক সেই কার্তিকের মতোই হয়েছে। তাহলে এখানে দেখো আমরা একটু গজানন, এটার এক কথায় প্রকাশ কি? গজ আনন যার, এটা হচ্ছে এটা হচ্ছে দেখো গজানন হচ্ছে গজানন যার। তাহলে এই যে গজ শব্দটির অর্থ কি? গজ শব্দটির অর্থ হচ্ছে হাতি। এগুলো একটু আমরা জানবো, কেমন? তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা আমরা আর মানে এগিয়ে নেব না। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো অস্পষ্টতা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্ট বক্সে জানাও। আমি এখন আমাদের ক্লাস শেষেও প্রয়োজনে
আমি তোমাদেরকে সেগুলি কি করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, আসলে আমার ভিডিও অন রাখার কথা ছিল, কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে আমি যদি ভিডিও অন করছি আমি আমার স্লাইড শেয়ার করতে পারছিলাম না, আবার স্লাইড শেয়ার করলে আমি ভিডিও অন করতে পারছিলাম না। এই জন্য দুঃখ প্রকাশ করছি, আমি তোমাদেরকে আসলে নিজেকে উপস্থাপন করতে পারিনি। তো যাই হোক, আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের ক্লাসটা যথাযথ হলো কিনা। তো যাই হোক, যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সেই উত্তরগুলি দিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদেরকে। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।